প্রেমের পাঁচফোড়ন সিজন 2 লিখেছেন আফনান লারা। পর্ব সংখ্যা 3। এই গান শুরু হয়ে গেছে মনে হচ্ছে, দৌড় দে। রূপা আহানার হাত ধরে দৌড় দিল। দুজনে কনসার্টের মাঝখানে চলে আসছে। দৌড়াতে দৌড়াতে আহানা মাথা উঁচু করে তাকালো সামনের দিকে। শান্তকে দেখে চোখ কপালে তুলে ফেলল সে। চোখটা ডলে আবারও তাকালো, না, চোখ তো ঠিকই আছে। তাহলে এটা সেই লোকটা, আবার গানও পারে। কি রে জ্যোৎস্না, কচুর গানের মতো লাগে। কচুর গান মানে প্রতি লাইনের সুর আমার হাত পা চুলকাচ্ছে। তাই এটা কচুর গান গাইতেছে লোকটা। যে মেইন শিল্পী তার কণ্ঠে ভাল লাগছে, এই লোকটার গানকে কচু বানাইয়া দিয়েছে। এই লোকটা গানকে কচু বানাইয়া দিয়েছে। আমার তাই হাত পা চুলকাচ্ছে। ধুর, এসব কি বলিস? কি সুন্দর লাগছে ওনার গলায়। আহ শান্ত, বাই দ্য ওয়ে নওশাদ কোথায়? আজ মিট করেই যাব তার সাথে। ব্র্যান্ডেড লিপস্টিক দিয়ে আসছি, শুধুমাত্র নওশাদের সাথে কথা বলবো বলে। তবে আগে শান্তর সাথে কথা বলার ট্রাই করব। আহানা মুখ বাঁকিয়ে পেছন ফিরে চলে যেতে নিতেই সবার ধাক্কাধাক্কিতে আবারও আগের জায়গায় চলে আসলো। বিরক্তি নিয়ে সে এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। শান্তর গান শেষ করে দর্শক সবার দিকে তাকালো। ভালো করে তাদের মাঝে একজনকে সে চিনতে পারলো। প্রথম থেকে 3টা সারি পরে, অর্থাৎ চতুর্থ সারিতে আহানা দাঁড়িয়ে আছে, মুখ বাঁকিয়ে। তার চোখ ও শান্তর দিকে। শান্ত সেদিকে চেয়ে ভ্রু কুঁচকে মাইকটা হাতে নিল। হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আজ এই কনসার্টে আমার হেটার্সও এসেছে, তাও আমার গান শোনার জন্য। থ্যাঙ্কস টু হার। সবাই চিল্লায়া বলতেছে, সে কে? আহানা ঢোক গিলে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে, কারণ কথাটা তার গায়েই লাগছে। শান্ত মুচকি হেসে স্টেজ থেকে নেমে চলে গেল। বেয়াদ্দপ একটা। আর একটুর জন্য গণধোলাই খেতাম আমি। এই আহানা, চল না প্লিজ প্লিজ। শান্ত আর নওশাদের সাথে কথা বলবো একটু, প্লিজ চল না। আমি কেন যাব? তুই যা। আমি একা গেলে কেমন দেখায়, প্লিজ আয় না। আহানা এক শর্তে রাজি হলো। শান্তর সাথে রূপা যখন দেখা করবে তখন আহানা রূপার সাথে যাবে না। রূপা তাই রাজি হলো। নওশাদ আর রিয়াজ ভিডিওতে ফোকাস করতেছে, এখন আপলোড করবে। এক্সকিউজ মি, আপনি কি নওশাদ শেখ? ইয়েস, আমি রূপা রহমান। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল আমাদের। প্লিজ একটা পিক তুলতে পারি আপনার সাথে? নওশাদ হেসে হাতের ক্যামেরাটা রিয়াজের হাতে দিয়ে ছবি তোলার জন্য পকেট থেকে ফোন বের করতেই ওর চোখ গেল আহনার দিকে। দূরে সে দাঁড়িয়ে আছে। তারপর রিয়াজের হাত ধরে দূরে নিয়ে গিয়ে বলল, এটা সেই মেয়ে না? রিয়াজ মাথা বাঁকিয়ে আহানার দিকে তাকালো। আহানা দূরের একটা পিলারের সাথে লেগে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। পরনে গাঢ় নীল রঙের জামা, ওড়নাটা গলার একপাশে ঝুলিয়ে চুলগুলো সামনের দিকে রেখেছে, আর হাতে একটা ব্যাগ। তুই মেয়েটার ভালো করে একটা ছবি তুলে নে। শান্তকে হাতে রাখতে হলে এই পিকগুলো কাজে লাগবে আমাদের। ঠিক বলেছিস। আচ্ছা মিস, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা কি এখানে কফি খেতে যেতে পারি? 5th ফ্লোরে। ওয়াও, তাই? আসুন, আপনার বান্ধবীকেও বলুন আসতে। রূপা এক দৌড়ে আহানার হাত ধরে বলল, আসতে? ওই লোকটা নাই তো। না, কোথাও তো দেখলাম না। তুই চল। ওকে। আহানা যমুনা ফিউচার পার্কের 5th ফ্লোরটা ঘুরে ঘুরে দেখতেছে। রূপা গালে হাত দিয়ে নওশাদকেই দেখে যাচ্ছে, আর রিয়াজ লুকিয়ে আহানার ছবি তুলছে। আহানা, এদিকে আয়, কফি এসে গেছে। আহানা এসে বসতেই দূর থেকে শান্তকে দেখতে পেল সে। ফোনের দিকে তাকিয়ে আসতেছে সে। সাথে একটা ছোট মেয়েও আসতেছে। মেয়েটার চেহারা দেখে মনে হয় শান্তর বোনটন হবে। চেহারা অনেক মিল। শান্ত ফোনের দিকে তাকিয়ে তারপর নওশাদ রিয়াজের দিকে তাকিয়ে চেয়ার টেনে বসে গেল। শান্ত, গেস হোয়াট? মিট রূপা অ্যান্ড আহানা। কে আহানা? শান্ত পাশে তাকিয়ে দেখলো আহানা দাঁতে দাঁত চেপে উঠে চলে যাচ্ছে। রূপা ওর হাত ধরে আটকিয়ে কি সব বলতেছে ওকে, মনে হয় থাকার জন্য রিকোয়েস্ট করতেছে। এই মেয়েটা এখানে কেন? আমরা ডেকেছি, ভাবলাম তোর চেনা জানা মেয়েটা আমাদের সাথে কফি খাক। আর রূপা আমার ফ্যান, তাই ফ্যানকে তো এইটুকু কদর করাই যায়।
ফ্যান, এই মেয়েটা আমার শত্রু। আমার গান শুনতেছিল এমন ভাব করে যেন সে রিলিক্স বুঝতেছে না। মনে হয় স্টেজে এসে আমাকে সরাই দিবে আর নিজেই গান গাইবে। ভাইয়া, এই আপুটা কে? একটা ছবি তুলি? নিতু, দরকার নেই। কিসের ছবি? মাকে যদি কিছু বলছো তো তোমার খবর আছে, ভুলে যাও এসব। আর তোরাও বলিহারি, এই মেয়েকে আমি চিনি, এটা তোদের বলল কে? আহানা প্লিজ, আমার জন্য একটু থাক, কফি খেয়েই চলে যাব। প্লিজ থাক না, লোকটা ভালো না, তুই বুঝিস না কেন? আমি থাকবো না। তুই আমার বেস্টি না, আমার মন রাখোস না? ফাইন। আহানা হেঁটে গিয়ে চেয়ার টেনে দুম করে বসলো। শান্ত ফোন থেকে চোখ তুলে ওর দিকে তাকালো, সাথে সাথে রূপা ঢুলে ঢুলে বলল, আমি আপনাদের সবার সাথে একটা ছবি তুলি? তুলেন। রূপা ছবি তুলতেছে আর আহানা শান্তর দিকে একবার দুবার তাকাচ্ছে, এমন ভাবে তাকাচ্ছে যেন কাঁচা গিলে খাবে। শান্ত তো চেয়ে আছে ওর দিকে। সকালের টায়ার পাঞ্চারের কথা মাথায় আসতেই মন চাচ্ছে ওরে জ্যান্ত কবর দিয়ে দিতে। ভাইয়া, আপুটা অমন করে তাকাচ্ছে কেন তোমার দিকে? মির্কের অসুখ তো তাই, জুতা সকালে সব ঠিক হয়ে যাবে। আহানা চোখ রাঙিয়ে বলল, আপনার তো চোখই নষ্ট। কাঁচামরিচ কুচি করে চোখে মাস্ক হিসেবে লাগিয়ে রাখলে চোখ ঠিক হবে আপনার। ও মাই গড, সত্যি? আহানা নিতুর প্রশ্নে কিছু বলল না। নিতুর দিকে তাকিয়েই হাতের কাছে সে কফির মগটা পেল, সেটা হাতে নিয়ে এক চুমুক দিয়ে আর গিলতে পারলো না। একটুও মিষ্টি নাই, অনেক কষ্টে গিলে এক এখন ড্যাব ড্যাব করে সেদিকে চেয়ে আছে। এই কফিতে কি ওরা চিনি দিতে ভুলে গেল? ওয়েটার, আর একটা কফি দিয়ে যান, উইথআউট সুগার। আমারটা কাকে নিয়ে গেছে? আহানার রাগে গজগজ করতে করতে উঠে চলে গেল। আরে আহানা, দাঁড়া, যাস না, আর একটু থাক। আহানা আর থাকলো না, চলে গেল সোজা। যাক, বাঁচলাম। শোন শান্ত, আহানার অনেক ছবি তুলেছি আমরা, এবার আমাদের কথা মতো ট্রিপে যাবে তো, না হলে পিকটা আন্টির হাতে যাবে। গেলে যাক, আমার মা এরকম তেজের মেয়েকে পছন্দ করবে না কোনোদিন। আহানা বাসায় এসে ব্যাগটা রেখে দৌড় দিয়ে চলে গেল টিউশনি করাতে। মা জানো, ভাইয়া আজ শপিং মলে একটা মেয়ের সাথে যে ঝগড়া করতেছিল। মা মুচকি হেসে নিতুর দিকে চেয়ে ভ্রু কুচকালো। মা, ভাইয়া আমাকে ছবি তুলতে দেয়নি, তবে নওশাদ ভাইয়া বলতেছিল তার কাছে নাকি ছবি আছে। কথাটা শুনে মা মাথা নাড়ালো। শান্ত বিছানায় হেলান দিয়ে ইউটিউবে তার গানটার ভিডিও দেখতেছে। স্যার, আসবো? রিপা, আসো। স্যার, নিতু মামনির পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল আজ। কি গ্রেড আসছে? বাংলাতে 50 আর বাকি সব প্লাস আসছে, কিন্তু বাংলায় নাম্বার কম আসছে। ও বাংলায় এত খারাপ কেন? 3টা টিচার রাখছি, কি জন্যে? নিতুকে ডাকো। নিতু মাথা নিচু করে দূরে দাঁড়িয়ে আছে, তারপর পা টিপে টিপে আসলো। শান্তর সামনে এসে দাঁড়ালো সে। কি ব্যাপার নিতু, এসব কে শুনছি? তুমি বাংলায় এত কম নাম্বার পেলে কি করে? ভাইয়া, আমাকে যে টিচার বাংলা পড়ায় উনি বেশিরভাগ ইংরেজিতে কথা বলেন, আমার বাংলা বুঝতে প্রবলেম হয়। রিপা, তুমি এক কাজ করো, নিউ টিচার খুঁজো ওর জন্য। এখন যে বাংলা টিচার আছে সে বাদ, এমন একজন টিচার আনবা সে যেন শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে এবং মার্জিতভাবে নিতুকে বাংলায় পারদর্শী করে তুলতে পারবে। ওকে স্যার, আপনার কথা মতো আমার চেনা জানা একটা মেয়ে আছে, আমার ছোট বোনকে পড়ায়, বাংলায় অনেক ভালো। আপনি যদি বলেন তো আমি তাকে আনাই। ওকে, আনো, সমস্যা নেই, তবে সন্ধ্যা 6টায় আসতে বলবা। আমি নিজে চোখে দেখবো কেমন পড়ায়। ঠিক আছে স্যার। রিপা রুম থেকে বেরিয়ে তার মাকে ফোন করলো। হ্যালো মা, আহানা কি আজকে রুনাকে পড়াতে এসেছে? হুম, পড়াচ্ছে তো, কিন্তু কেন জিজ্ঞেস করছিস? শান্ত স্যারের ছোট বোনকেও পড়াতে হবে, বাংলায় একটু খারাপ তো তাই। আহানাকে ফোনটা দাও তো। আহানার মা, ধরো। আহানা মা, ধরো, রিপা তোমার সাথে কথা বলতে চায়। হ্যালো রিপা আপু। আহানা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। আসলে একটা কথা বলার জন্য ফোন করলাম। তুমি কি আমার স্যারের বোনকে বাংলা পড়াতে পারবা? হুম, পারবো। কখন পড়াতে হবে? সন্ধ্যা 6টা থেকে। আমার জন্য একটু কষ্টের হবে। স্যার মোটা অঙ্কের টাকা দিবে। স্যারের একটা মাত্র বোন, কোনো মতে সব ছেড়ে এটাই ঢুকে যাও। তোমার কথা মাথায় আসতেই আমি তোমাকে কল করলাম। ঠিক আছে, আমি আসবো। আচ্ছা তাহলে কাল থেকে এসো, কেমন? আহানা আজ বাসায় ফেরার সময় মায়ের জন্য তেঁতুল কিনলো, আচার বানাবে।
মায়ের তেঁতুল অনেক পছন্দ, আর তেঁতুল খেলে মায়ের প্রেশারের কারণে মাঝে মাঝে যে মাথা ঘুরানি ওঠে সেটা চলে যাবে। বাসায় আসতেই মায়ের সাথে তেঁতুল আচার দিল সে, মা তো তেঁতুল দিল সে। মা তো রেগে গেল, তেঁতুলের পেছনে টাকা খরচ কেন করেছে সেটা বলেই যাচ্ছেন উনি। আহানা মুচকি হেসে বিছানায় পা তুলে বসলো, হাতে মুড়ির বয়াম নিয়ে, আর হেসে হেসে বলল, আরে মা, আমি একটা ভালো বেতনের টিউশনি পেয়েছি। রিপা আপু ফোন করে জানালো। তাই নাকি? তাহলে তো ভালো, কিন্তু সমস্যা আছে, সন্ধ্যা 6টায় যেতে হবে প্রতিদিন। সে সমস্যা না, 7টা বাসায় ফিরে আসলে আর কোনো সমস্যা নাই। তুই হ্যাঁ বলে দে। বলছি আপুকে যে কাল থেকে আসবো। আমি কাকরোল দিয়ে ইলিশ মাছ রেঁধেছি। তোর খালা আজ ইলিশ মাছ আনছে, হাত ধুয়ে খেতে বস। মুড়ি নিয়ে বসেছিস কেন? কি কাকরোল আবার ইলিশ মাছ? যাও, আজ আমি ভাতই খাবো না। তুমি জানো না আমি তরকারিতে কাকরোল আর মাছের মধ্যে ইলিশ খাই না, আর তুমি সেই দুটো একসাথে করে রাঁধলে? কি করব, বাসায় তরকারি ছিল না, গাছ থেকে কাকরোল ছিঁড়ে এনে রেঁধেছি। আমি শুধু ভাত আর ঝোল দিয়ে খাবো। আগে বলো খালা কই? তোর খালা খেয়ে দে আবার চলে গেছে। আহানা মুখটা ফ্যাকাশে করে ঝোল দিয়ে শুকনা ভাত খাচ্ছে। মা বারবার বলতেছে, একটু খেয়ে দেখ, বেশ লাগছে খেতে তরকারিটা। না, সে খাবেই না। আহানা এমন একটা জাতি যে ইলিশ মাছ পছন্দ করে না। রিপা, আমার ইলিশ মাছ কই? সব দেখি মিট আইটেম। আমি না বললাম আজ ইলিশ খাবো? স্যার, ম্যাডাম রাঁধতেছে, আপনি একটু বসুন। রাঁধতেছে মানে কেমন রাঁধতেছে? কেমনে রাখতেছে? আর তুমি মাকে যেতেই বা কেন দিলা? শান্ত দৌড়ে গেল রান্নাঘরের দিকে। মা হুইল চেয়ারে বসে ইন্ডাকশন ওভেনকে তার সামনে একটা ছোট টেবিলের ওপর রিপাকে দিয়ে রাখিয়ে শান্তর জন্য ইলিশ মাছ রাখতেছেন। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মায়ের পাশে গিয়ে বসলো। তারপর রিপার দিকে চেয়ে বলল, মা, এসব তোমাকে দিয়ে অ্যারেঞ্জ করালো কি করে? রান্নাঘরের সামনে এসে হাত দিয়ে ইশারা করতেছিল, তাই আমি এমন করে ব্যবস্থা করে দিয়েছি। আর করবা না, মায়ের শরীর ভালো না, দরকার নেই এত কিছুর। স্যার, আপনার ইলিশ মাছ এত পছন্দ যে আজ আমি বুয়াকে দিয়ে 4 আইটেম বানিয়েছি ইলিশ মাছের। আর তারপরেও ম্যাম ইলিশ মাছের আরেকটা আইটেম বানাচ্ছে। আমি ইলিশ দিয়ে সারা জীবন ভাত খেতে পারবো, অন্য কিছু বাদেই। মা মুচকি হেসে শান্তর মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর ডাইনিং এ এসে শান্তর সাথে উনিও খেতে বসলেন। রিপা চামচে করে ইলিশ মাছ ভাজাটা শান্তর পাতে দিয়ে চলে যাওয়া ধরতেই দেখলো শান্তর মা 1 চামচ ইলিশ মাছ ভাজার তেল শান্তর পাতে দিচ্ছেন। রিপা হাঁ করে চেয়ে আছে। শান্ত কিছু বলছেও না, অথচ খাবারের তেল একদম কম খায় শান্ত। কি জানি শান্ত স্যারের পছন্দ অপছন্দের লেবেল সব উদ্ভট। আমি এত বছর ধরে এখানে জব করি, আজও বুঝে উঠতে পারি না। আজ সারাদিন আহানার ব্যস্ততার ভেতর দিয়ে কেটেছে সব সকালে বাচ্চাদের পড়িয়ে ভার্সিটিতে যাওয়া, তারপর ভার্সিটি ছুটি হলে 2টা টিউশনি, সব শেষ করে বিকালে বাসায় ফিরে একটু ঘুমিয়ে সে এবার গেছে রিপার দেওয়া ঠিকানায়। আজ থেকে নতুন টিউশনি শুরু। বেশ বড় বাড়ি, ভালো বেতন পাবো মনে হচ্ছে। এটার বেতন ভালো হলে বাকি যে 2টা টিউশনি আছে সেগুলো ছেড়ে দিব। এত জার্নি ভালো লাগে না। গেটে দারোয়ানও আছে দেখছি। রিপা আপু কত বড় উপকার করলো আমার। আহানা এগিয়ে গিয়ে বলল, সে এই বাসার মেয়েকে পড়াতে এসেছে। ও, আপনি নিতু মামুনির পড়াতে এসেছেন? দাঁড়ান, আমি রিপা আপাকে ডাকতেছি। কথাটা বলে দারোয়ান চলে গেল বাসার ভেতরে। আহানা এদিক ওদিক তাকাচ্ছে। বাসার সামনে একটু জায়গাও খালি নাই যেখানে সূর্যমুখী ফুল নাই। এটা আবার কেমন বাড়ি? মানুষের গোলাপ পছন্দ হয়, আবার একসাথে অনেক ফুল পছন্দ হয় আর বাগান করে। সেটা দিয়ে সেখানে দেখি চারদিকে হলুদ আর হলুদ। আজব বাড়ি তো। এখান থেকে একটা ফুল নিয়ে যাব যাওয়ার সময়। সূর্যমুখী ফুল আমার তেমন পছন্দ না, কিন্তু এতগুলো থেকে একটা নিয়েই যেতে পারি, দেখতেই ভালো। ও মা, গন্ধরাজ ফুল! আহানা গেট খুলে দৌড় দিল সেদিকে। বাড়ির একদম শেষ প্রান্তে গন্ধরাজের ফুলের লম্বাটে বিরাট বড় সারি, একদম ½ কিলোমিটার হবে।
এত সুন্দর লাগছে। সবুজের ওপর সাদা আর সাদা, সব ফুল ফুটে আছে, বেশ লাগতেছে দেখতে। আহানা একটা ফুল নিয়ে কানে গুজে পেছন ফিরে তাকালো। গোল করে বিরাট একটা খোলামেলা বারান্দা মনে হয় যেন। বারান্দার সামনে ইচ্ছে করেই গন্ধরাজের শাড়ির বিস্তার করা হয়েছে, যাতে বারান্দায় বসে অনায়াসে ঘ্রাণ নেওয়া যায়। আহানা আরো দুটো ফুল নিয়ে এগিয়ে গেল। গন্ধরাজ ফুল ওর অনেক পছন্দের, আরেকজনের বাগান বলে বেশি নিল না। আহানা সামনের দিকে এসে দেখলো বাসার ভেতর থেকে রিপা আসতেছে হাসি মুখে। আহানা আজ প্রথম দিন বলে 6টা বাজার আগেই চলে এসেছে। যাক, আহানা এসেছো তাহলে, এই 1 মিনিট। সরো সরো, সরে দাঁড়াও, স্যার আসতেছে। আহানা রিপার কথা মতো সরে দাঁড়ালো। শান্ত কার নিয়ে ঢুকতেছে গেট দিয়ে। প্রতিদিন এ সময়ে সে অফিস থেকে ফেরে। রিপা বলল, স্যারের সাথে কথা বলিয়ে দেবে, কিন্তু পরে, স্যার এখন ফ্রেশ হতে যাবে। শান্ত ফোনে কথা বলতে বলতে চলে গেল বাসার ভেতরে। আহানা পাশের সূর্যমুখী ফুলগুলোর দিকে তাকিয়ে দেখছে, শান্তর দিকে খেয়াল করলো না। এগুলা থেকে নাকি তেল বের হয়। আমি কি 1 বোতল তেল নিতে পারবো? তাহলে রান্নার তেল কিনতে হবে না কয়েকদিনের জন্য। রিপা আহানাকে ভেতরে আসতে বলে সেই কখনই চলে গেছে। আহানা এদিক ওদিক তাকিয়ে পা টিপে টিপে সূর্যমুখীর বাগানে ঢুকে পড়েছে। একটা ফুলের মাঝখানে হাত দিয়ে টিপে টিপে সে মাটিতে বসে পড়েছে, তাও তেল বের হচ্ছে না। পরে মনে করার চেষ্টা করলো, রূপাদের বাসায় ডিসকভারি চ্যানেলে দেখেছিল সূর্যমুখীর তেল কি করে বের করে। সব ভুলে গেছে সে, খানিকটা মনে আছে, তাই নিজের বুদ্ধি দিয়ে মন মতো এবার ফুলটাকে কিলাচ্ছে সে। সূর্যমুখীর বাগানটা বরাবর যে রুমটার সামনে, সেটা হলো শান্তর রুম। শান্ত রুমে ঢুকে দরজা লক করে হাতে ব্যাগটা সোফায় রেখে টাই খুলতে খুলতে বারান্দার পর্দা সরিয়ে বারান্দায় চলে আসলো। তারপর টাইটা রুমের ভেতরের দিকে ছুঁড়ে মেরে শার্ট খুলে ফেললো। তারপর তার নজর পড়লো বাগানের দিকে, একটা সূর্যমুখী ফুলে বারবার নড়তেছে। শান্ত ভ্রু কুঁচকে সেদিকে চেয়ে রইল। তারপর গায়ের গেঞ্জি খুলতে খুলতে সেদিকে ভালো করে খেয়াল করলো। একটা মেয়েকে দেখা যাচ্ছে, সে গোল হয়ে মাটিতে বসে সূর্যমুখী ফুলকে বসে বসে কিলাচ্ছে। মেয়েটা কে? আহানা কিছুই পেল না। তেল তো দূরে থাক, শেষে কয়েকটা সূর্যমুখীর বীজ নিয়ে হাঁটা ধরলো। শান্ত দারোয়ানকে ডাক দিয়ে বলল বাগান চেক করতে, তারপর গোসল করতে চলে গেল সে। আহানা গায়ের জামাটা থেকে মাটি ঝেড়ে বাসার ভেতর ঢুকতেছে। রিপা ওকে নিয়ে নিতুর রুমে চলে গেল। নেভি ব্লু কালারের রুমটা, ছোটখাটো রুম, বড় বড় মানুষের আকারের দুটো টেডি বেয়ার আছে সেখানে ফ্লোরে বসিয়ে রাখা, একটা গোলাপি আর একটা নীল, একটা ছোট বিছানা আর টেবিলে আর একটা আলমারি আছে সেখানে। আহানা গিয়ে চেয়ার টেনে বসলো। রিপা নিতুকে ডেকে আনতে গেছে, সে তার মায়ের রুমে। এখন নিতু তার রুমে এসে সালাম দিয়ে চেয়ার টেনে বসতেই আহানাকে দেখে চমকে গেল। আহানাও তাকে দেখে চমকে একেবারে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। এটা তো সেই মেয়েটা যে কাল ওই অসভ্য লোকটার সাথে ছিল। আরে তুমি আহানা আপু না? আহানা ঢোক গিলে বলল, সরি, আমি ভুল করে চলে আসছি। আহানা ব্যাগ নিয়ে এক দৌড় মারল। রিপা গিয়ে ওকে আটকালো তখনই। আরে আরে, কই যাও? কি হয়েছে সেটা তো বলবা। এরকম চলে যাচ্ছ কেন? নিতুকে চেনো তুমি? আহানা ভ্রু কুঁচকে বলল, মাফ করে দিও, আমি এই টিউশনি করাতে পারবো না। শান্ত তোয়ালেন দিয়ে চুল মুছতে মুছতে দারোয়ানের সাথে কথা বলতেছে। দারোয়ান জানালো নিতুকে যে নতুন ম্যাডাম পড়াতে এসেছে সে সূর্যমুখী বাগানে ঢুকেছিল। শান্ত ঠিক আছে বলে পেছন ফিরতেই দেখলো আহানা ভূত দেখার মতো তাকিয়ে আছে ওর দিকে। তারপর চোখ নামিয়ে দৌড় দিল। শান্ত কিছু বুঝে উঠতে না পেরে বলল, দাঁড়ান। আহানা থেমে গিয়ে দোয়া দরুদ পড়া শুরু করে দিয়েছে। আপনি আমার বাসায় কি করতেছেন? আপনাকে কেন বলতে যাব? আজব তো, আমার বাসায় আসছেন আর বলতেছেন আমাকে কেন বলতে যাবেন? আমি কি করব না করব সেটা আপনাকে বলতে হবে? আপনার কথার একটু সৌন্দর্য নাই, অলওয়েজ বিচ্ছিরিভাবে উত্তর দেন। তো যখন এটা জানেন তখন আমার সাথে কথা বলতে আসেন কেন আপনি? স্টুপিড। কি বললেন? আমি স্টুপিড? বের হন আমার বাসা থেকে, বেয়াদব মেয়ে একটা। আকরাম মিয়া, এরে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করো।
রিপা আর নিতু মুখে হাত দিয়ে চেয়ে আছে শান্ত আর আহানার দিকে। আহানা চোখ বড় করে শান্তর দিকে চেয়ে থেকে বলল, আমাকে অপমান করলে আমিও অপমান করি। কথাটা বলে সে চলে গেল। শান্ত ওর চলে যাওয়া দেখছে আর মনে মনে ভাবছে, আবার ফিরে আসবে নির্ঘাত আমাকে অপমান করার জন্য। আহানা সূর্যমুখী বাগান থেকে কাদা মুঠো করে নিয়ে এগিয়ে আসতেছে। শান্ত রিপা আর নিতুর দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, নাটক হচ্ছে এখানে, যাও এখান থেকে। কথাটা শেষ না করতেই ওর সারা গায়ে কাদা এসে পড়ল। চোখ বন্ধ করে সে পেছন ফিরল। তারপর রাগে গজগজ করতে করতে তাকালো। আহানা দাঁত কেলিয়ে বলল, চলে যাচ্ছি। আমাকে অপমান করলেন, তাই আমিও করলাম। মানুষকে বলতে পারবো মিস্টার শান্তকে কাদা লাগিয়ে তার বাসা থেকে বের হতে পেরেছি। ইউ স্টুপিড। শান্ত এগিয়ে যেতেই মা এসে পড়ল সেখানে। হুইল চেয়ারে নিজের চালিয়েই ড্রয়িং রুমে এসে পড়েছেন তিনি। আহানা চমকে ওনার দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ওনাকে কোথায় যেন দেখেছে সে, মনে করতে পারছে না। বারবার মনে হচ্ছে মহিলাটি তার চেনা। মা দেখো, আমি মাত্র গোসল করেছি আর এই মেয়েটা কি করেছে। মা আহানার দিকে চেয়ে রয়েছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। 7 বছর আগের এই মেয়েকে তিনি দেখেছেন। আরে এ তো আহানা, কিন্তু মুখ দিয়ে কিছু বলতে পারলেন না তিনি। তার যে কথা বন্ধ হয়ে গেছে। তিনি শুধু মুচকি হেসে কাঁদতে কাঁদতে হাত দিয়ে আহানাকে কাছে ডাকলেন। আহানা তাকিয়ে আছে হতভম্ব হয়ে, মনে আসতেছেই না এই মহিলাকে সে কোথায় দেখেছে। তাই এগিয়ে এসে হাঁটু গেড়ে বসল সে। শান্তর মা কাঁদতে কাঁদতে আহানাকে জড়িয়ে ধরেছেন। শান্ত, নিতু, রিপা সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। উনি কেঁদেই যাচ্ছে। মা, তুমি ওনাকে চেনো? মা কাদার জন্য কিছু ইশারাও করতে পারছে না, শুধু রিপার দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে ইশারা করলেন, তার মানে কিছু আনতে আহানার জন্য। রিপা তাই করলো। আহানার এইটুকু মনে পড়লো তার আন্টি হন ইনি। তবে কিসের আন্টি, কোথাকার আন্টি তা মনে করতে পারল না সে। উনি চোখ মুছে আহানার হাত মুঠোয় করে ধরে আছেন এখনো। তারপর শান্তকে ইশারা করলো তাকে নিজের রুমে দিয়ে আসতে। শান্ত আবার ফ্রেশ হতে চলে গেছে। মায়ের এমন ভাব দেখে মনে হয় আহানাকে কত আগে থেকে চেনেন তিনি, কিন্তু সে তো আহানাকে চেনে না। শান্ত ফ্রেশ হয়ে এসে মাকে কোলে তুলে বিছানায় হেলান দিয়ে বসালো। মা আলমারির দিকে ইশারা করলো, তারপর হাত দিয়ে পৃষ্ঠা উল্টানোর মতো করে বোঝাতে চাইলো আলমারি থেকে এমন কিছু বের করতে যেটাতে বইয়ের মতো। শান্ত আহানার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আলমারি খুলল। আহানা বোকার মতো সব দিক দেখে যাচ্ছে। আন্টির বারান্দা দিয়ে লম্বাতে গন্ধরাজের শাড়িটা দেখা যায়। রুমটা খয়েরি রং করা, বেশ দেখতে পরিপাটি একদম। শান্ত আলমারি খুঁজে একটা হালকা পাতলা লাগেজ বের করলো। বই পেল না। তারপর লাগেজটা নিয়ে মায়ের সামনে রাখতে গিয়ে আহানাকে ধমক দিয়ে বলল, সরুন এখান থেকে, দেখেন না এটা রাখতেছি। পিলারের মতো দাঁড়িয়ে আছে। আহানা ভ্রু কুঁচকে দূরে সরে দাঁড়ালো। শান্ত লাগেজটা খুলে একটা পুরনো ফটো অ্যালবাম বের করলো। শান্তর বাবার ফ্রেন্ড জোন নিয়ে তোলা একটা ছবি খুঁজে বের করলেন মা। 10 জনের একটা ছবি, সবার গায়ে নীল কোট। অ্যালবামটা খুঁজে তারপর শান্তর বাবার গলায় হাত রাখা একটা লোককে ইশারা করে দেখালেন তিনি। শান্ত চিনতে পারল না। আহানা মাথা উঁচু করে তাকিয়ে বলল, আরে এটা তো আমার বাবা। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকালো, তারপর মায়ের দিকে তাকালো। মা মাথা নাড়িয়ে আবার কেঁদে দিলেন। শান্ত এখনো চিনতে পারল না লোকটাকে। কি করে চিনবে? এই ছবি যখন তোলা হয়েছে তখন সে আমেরিকা ছিল, প্রায় 10 বছরের মতন সেখানে ছিল সে। তবে যতদূর মনে আছে তার বাবার একজন বন্ধু ছিল, আয়াত হক নামে। আয়াত হক নাম। ছোটবেলায় তার মেয়েকে একবার পানিতে ফেলে দিছিলাম আমি, তখন মনে হয় মেয়েটার বয়স 4 বছর ছিল। তাহলে ইনি কি সেই আঙ্কেল? মা, উনি কি আয়াত আঙ্কেল? মা মাথা নাড়ালেন। শান্ত চোখ বড় করে আহানার দিকে তাকিয়ে মনে মনে ভাবল, এই মেয়েকে ছোটবেলায় একবার পানিতে ফেলে দিছিলাম আর বড় হয়েও ফালাইছি পানিতে, কি মিল। মা আহানাকে হাত দিয়ে ডেকে পাশে বসালেন। আহানার বাবার ছবিটা ধরে সাথে সাথে কেঁদে দিল। মা এবার নিজের কান্না থামিয়ে আহানাকে বুকে ধরে চুপ করে রইলেন আর আহানার মাথা মুছতে
মাথা মুছতে লাগলেন। আহানা তার এই আন্টিকে কত দেখেছে, কত রাত আন্টির সাথে সে ঘুমিয়েছে, আর আজ এত বছর পর হঠাৎ দেখে সে প্রথমে চিনতেই পারল না তাকে। শান্তর মা আহানার বাবার ছবিতে আঙুল দিয়ে বারবার কি যেন বলার চেষ্টা করেছে। আহানা আন্দাজেই বলল, বাবাও মারা গেছে, আমরা আপনাদের অনেক খুঁজেছি। পরে বাবার লাশ নিয়ে চলে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সের লোক থেকে জানলাম যে রিয়াদ আঙ্কেলও কার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন। সেই একই কারে বাবাও ছিলেন। তারা দুজনে একসাথে একটা জায়গায় যাচ্ছিল। আমি আর মা আপনাদের অনেক খুঁজেছি, কিন্তু আপনাদের বাসায় এসে জানলাম আপনারা গ্রামের বাড়ি চলে গেছেন। ফোনও বন্ধ ছিল আপনাদের। ওদিকে বাবাকেও কবর দিতে হতো, আর আমরা আপনাদের গ্রামের বাড়ি কোথায় সেটা জানতাম না। তাই আমরা চলে গিয়েছিলাম বাবার লাশ নিয়ে। এরপরে অনেকবার খুঁজেছি, তাও আপনাদের পাইনি। শান্ত গম্ভীর গলায় বলল, আমি আমেরিকা থেকে যেদিন ফিরেছি সেদিনই সব ঘটেছে। নিতুর জন্ম আর বাবার মৃত্যু। বাবাকে একটিবার জীবিত অবস্থায় দেখলাম না আমি। বাবা কল করে বলেছিল হসপিটালে আসতেছি, সেখানে দেখা হবে। বাবাকে গ্রামের বাড়ি কবর দিয়ে আমরা 2 মাসের মতো সেখানে ছিলাম। তারপর আবার ফিরে এসে কয়েক বছর পর নতুন বাসা নিয়েছিলাম, তাই হয়তো আমাদের পান নাই। আহানা শান্তর মায়ের ইশারা বুঝতেছে না কিছুই। শান্ত বলল, আপনার মায়ের কি খবর সেটা জানতে চাচ্ছে মা। আমার মা ভালো আছে। বাবা মারা যাওয়ার পর কত ঝড় যে গেছে আমাদের পরিবারের ওপর দিয়ে, এখন ভালোই আছি। আন্টি আমাদের বাসায় আসবেন একদিন। কে যাবে আপনাদের বাসায়? আমি? জীবনেও না। ওহ, আপনি না, তুমি। তুমি তো অনেক ছোট আমার থেকে। তুই বললেও হয়। আহানা ভ্রু কুঁচকে বলল, আন্টি আজ আসি। মা ওর হাত মুঠো করে ধরে রাখলেন, যেতে দিলেন না। রিপা নাস্তা নিয়ে সোফার রুমে টেবিলে রাখতেছে এক এক করে। আহানা সোফায় এসে বসতেই শান্ত চোখ বড় করে বলল, তুমি আমাদের বাসায় আসছো কি করতে? আহানা রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তার আগেই শান্তর মা ওর দিকে চেয়ে চোখ বড় করলেন। তাই শান্ত আর কিছু বললেন না। সোজা নিজের রুমে চলে গেল সে। শান্তর মা আহানার মাথায় হাত বুলাচ্ছেন। শান্ত নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে আলমারি খুঁজে একটা ছবি বের করলো। একটা বাচ্চা মেয়ে কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে। পাশেই সারা মুখে 3 পাউন্ডের কেক মাখানো একটা ভূত দাঁড়িয়ে আছে। ভূতটা শান্ত আর মেয়েটা আহানা। শান্ত যেমন আহানাকে জ্বালাতো, আহানাও ওকে খুব জ্বালাতো। ছবিটাতে দুজনেই বেলু। এই বেলু হওয়ার কারণটা হলো তারা ঝগড়া লাগলেই একজন আরেকজনের চুল টেনে ছিঁড়ে ফেলার মতো অবস্থা করে ফেলতো। তাই শান্তর মা আর আহনার মা মিলে দুজনকে বেলু করে রাখতো। তাহলে এই সেই মেয়েটা যখন আমার সাথে ঝগড়া করতো তখনই আমার বোঝা উচিত ছিল আমার সাথে এমন করে ঝগড়া করতো এই একজনই। এই ঝাঁঝের বোতল আবার আমার লাইফে ব্যাক করেছে, তাও ম্যাচিওর হয়ে। এবার তো তার জ্বালানোর লেভেল আরো হাই। অবশ্য আমিও কম না। এর টাইট কেমনে দিতে হয় জানা আছে আমার। সবার আগে ওরে আমিই তো পানিতে ফালাইছিলাম। যাক, কিছু মনে নাই ওর। এটাই ভালো হয়েছে, না হলে এখন চেঁচামেচি করে কান ঝালাপালা করে দিত। শান্ত ছবিটার দিকে তাকে মুচকি হেসে ছবিটা ল্যাম্প শেডের পাশে রেখে দিল। সেদিন কেক একটু নিয়ে শান্ত আহানার জামাতে লাগিয়েছিল বলেই আহানা গোটা কেকটা শান্তর মাথায় চেপে লাগিয়ে দিয়েছিল। আর আমি এই শয়তান মেয়েটাকে চিনতেই পারলাম না। আহানা নাস্তা করে বলল এবার সে চলে যাবে, রাত হয়ে গেলে যেতে সমস্যা হবে। মা রিপাকে ইশারা করলো শান্তকে ডাক দিতে। রিপা গিয়ে শান্তর রুমে দরজা নক করলো কয়েকবার। শান্ত ঘুমিয়ে পড়েছিল এতক্ষণে। চোখ ডলতে ডলতে এসে দরজা খুলতেই রিপা বলল, মা ডাকতেছে। শান্ত বাথরুমে এসে মুখটা হালকা ধুয়ে গিয়ে মায়ের পাশে বসলো। আহানা ব্যাগ হাতে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, চলে যাবে তাই। ওকে শান্তর মা থামতে বলল। কেন বলল সে বুঝতেছে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভেবে যাচ্ছে সে। শান্ত মায়ের চুলগুলো ঠিক করে দিচ্ছে আর আহানার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। মা এখন এই রুমে না থাকলে হয়তো আহানাকে ধাক্কা মেরে বের করতো সে। কাদা ছোড়ার ব্যাপারটা মাথা থেকে যাচ্ছেই না তার। একটা মেয়ের এত সাহস কি করে হয় বুঝি না আমি।
শান্তর মা আহানার দিকে ইশারা করে হাত দিয়ে বাড়ি বানিয়ে দেখালেন, মানে আহানাকে বাড়িতে পৌঁছে দিতে বলতেছেন। শান্ত চোখ বড় করে বলল, ইম্পসিবল, পারবো না আমি। এর সাথে আমার শুধু ঝগড়া লাগে। আর তখন দেখলা না কেমন করে আমার গায়ে কাদা মেরেছিল? ওর সাথে তো আমার কোনো কথাই নেই, শুধু জানে তিলকে তাল করতে। ওকে আমাদের বাড়িতে আসতে মানা করে দাও। ছোটবেলায় ও জ্বালাইতো, আর এখন বড় হয়েও জ্বালাচ্ছে। মা চোখ বড় করে হুইল চেয়ার ঘুরিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দরজার নিচে যে ছিটকিনিটা সেটাও লাগিয়ে দিলেন। শান্ত মাথার চুল টেনে নিজেকে ঠিক করে উঠে গিয়ে দরজার পাশে গিয়ে বলল, ওকে সরি মা, আমি ওকে দিয়ে আসতেছি, প্লিজ রাগ করিও না। দরজা খোলো। শান্ত পেছন ফিরে দেখলো আহানা দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছে। শান্তর সাথে বাড়ির ফেরার ইচ্ছা তারও নাই। কেন? কোনো মতে বাসায় পৌঁছাতে পারলেই হলো তার। এই মেয়ে দাঁড়াও। আহানা শান্তর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে এক দৌড় দিল। শান্ত গাড়ির চাবি না নিয়েই সেও দৌড় দিল। মা আমাকে একটা দায়িত্ব দিছে, আর এই মেয়ে ঢং করতেছে। এখন এর কিছু হইলে মা আর দরজায় খুলবে না। উফ, কি ঝামেলা। শান্ত দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, আহানাও হাঁপিয়ে গেছে। দুজনের মাঝে এখন দূরত্ব 1/2 কিলোমিটারের মতো, কিংবা তার চেয়েও একটু কম। আহানা জোরে জোরে শ্বাস নিতে নিতে পেছন ফিরে তাকালো শান্তর দিকে। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতেছে। আহানা জোরে জোরে বলল, এত ঢং কারে দেখান? আমাকে 100 বার বাসা থেকে বের করে দেওয়ার কথা বলে এখন আবার আমার পিছু নিচ্ছেন কেন? চুপ। আর একটা কথা বললে হাতের কাছে ইটের স্তূপ আছে, ছুঁড়ে মেরে তোমার মাথার খুলি উড়িয়ে দেব। মারুন না, আমিও দেখি। আমার হাতের কাছেও অস্ত্র আছে। 10 মিনিট পর। ম্যাডাম, ম্যাডাম, দেখে যান একটু। মা রিপার আওয়াজ পেয়ে দরজাটা খুলে হালকা ফাঁক করে বাইরে তাকালেন। শান্ত আর আহানা দুজন দুজনের সাথে মারামারি করতে করতে এসে নিচে বসে গেল ফ্লোরে। দুজনেই চোখ ডলতে ডলতে মারামারি করতেছে এখনো। মা চোখ বড় করে হুইল চেয়ার ঘুরিয়ে ওদের কাছে এসে দেখলো ওদের দুজনের সারা গায়ে বালি আর বালি। রিপা জলদি করে পানি এনে দুজনের গায়ে ঢেলে দিয়েছে, তারপর টিস্যু দিয়েছে। আহানা চোখ মুছতে মুছতে বলল, আন্টি দেখুন না, আপনার ছেলে আমার চোখে বালি মেরেছে। আম্মু ওর কথা শুনবা না, আগে ও আমার গায়ে বালি মেরেছে, তাই আমিও মেরেছি। আন্টি, তার আগে উনি আমার পাশে ইট মেরেছে। ভেবে দেখুন আমার গায়ে ইটটা পড়লে আজ আমার কি হতো। মা হেসে দিলেন। তার চোখের সামনে একদম শান্ত আহানার ছোটবেলার ছোটবেলাটা ফুটে উঠেছে। আপনারা এখনো যাননি? ও মাই গড! কি করে যাব রিপা? এই মেয়েটা এত ভেজাইল্লা। আমি ভালোই ভালোই ওরে বাড়িতে ড্রপ করতে চেয়েছিলাম, আর সে কিনা আমার চোখে বালি মেরে দিল। আপনি ভালো মানুষ তাই না? আমার চোখে কি বালি ভূতে মেরেছিল? লাগবে না আপনার সাহায্য, বাই। আহানা ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে চলে গেল। মা আঙুল তুলে শান্তকে ইশারা করে বলল আবার আহানাকে দিয়ে আসতে। শান্ত টিস্যু আরেকটা নিয়ে চোখ মুছতে মুছতে গিয়ে আহানার সামনে দাঁড়ালো। এই কি সমস্যা তোমার? এরকম ভাব কারে দেখাও? একদম বালি দিয়ে গোসল করাইয়া দিব। আমাকে ভাব দেখাতে আসলে বেয়াদব মেয়ে একটা। আমি আপনার সাথে বাড়ি ফিরবো না, ব্যাস। তুমি ফিরবে না, তোমার ঘাড় ফিরবে। কথাটা বলে শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। হাত ছাড়ুন। আপনার সাথে থাকলে নির্ঘাত আমাকে মরতে হবে। আমি আমার জীবনকে জেনে শুনে মরতে দিতে পারি না। আমাকে বলতেছো? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। তুমি মরতে চাও না, আমি সেটা বিশ্বাস করব? আর জীবনে যদি আমার বাসায় আসছো তো দাঁত ভেঙে দিব তোমার। যাব না আমি আপনার সাথে। তো এটা আমার মাকে বলতে পারো নাই? তখন তো বোকার মতো চেয়েছিলে। আন্টি মন খারাপ করবে তাই বলিনি। তোমার এত ধরনের কথা কেমনে বলতে পারো? আমার মাথায় বাড়ি দাও একটা, দিব? বেশি কথা কইলে মাঝপথে নামাই দিব তোমাকে, ইডিয়েট। আমি ইডিয়েট? তাহলে আপনি ইডিয়েট হোল স্কয়ার। ম্যাডাম, স্যার আর আহানা এখনো যায়নি, গাড়ির বাইরে দাঁড়িয়ে ঝগড়া করতেছে। মা মাথায় হাত দিয়ে রিপাকে ইশারা করলো যেন তাকে বাসার বাইরে নিয়ে চলে। রিপা তাই করলো। মাকে বাইরে দেখতে আহানা আর শান্ত ঝগড়া থামিয়ে দাঁত কেলিয়ে জলদি করে কারে উঠে বসে বাসা থেকে বেরিয়ে গেল। শান্তর কার চালাতে চালাতে আহানাকে জিজ্ঞেস করলো মা চলে গেছে কিনা। আহানা উকি মেরে দেখে বলল, রিপা আপু নিয়ে যাচ্ছে ওনাকে।
তাহলে কই ছিলাম আমরা? আমি আপনাকে কুত্তার ফ্রেন্ড কুত্তা বলেছিলাম। ও হ্যাঁ, তোমার এত বড় সাহস! তুমি তো নিজেই কুত্তা, আই মিন কুত্তি। আর তোমার সংস্পর্শে এসে ভালো মানুষও কুত্তায় পরিণত হবে। আর মানে তার মানে আপনি স্বীকার করতেছেন যে আপনি কুত্তা? চুপ বেয়াদব মেয়ে একটা! আর কখনো আমাদের এরিয়ার ধারে কাছেও আসবা না। আপনি বলার জন্য আপনি বলার জন্য আমি বসিনি। আমি আর জীবনেও আপনার মুখ দেখতে চাই না। কখনো ওই ফ্লাইওভার দিয়ে ভোর 5টার সময় যাবেন না বলে দিলাম। আপনাকে যেন আমি আর না দেখি। তোমার কথায় উঠবো বসবো আমি? আপনার কথায় উঠবো বসবো আমি? আন্টি রিপা আপুকে দিয়ে আমাকে ফোন করলে আমি চলে আসবো। ও রিয়েলি? তলে তলে এত? তার মানে তুমি চাও প্রতি সন্ধ্যায় আমি তোমাকে এভাবে বাসায় পৌঁছে দিই? ওহ, এভাবে তো ভেবে দেখিনি। তো ভাবো, এক কাজ করা যায়, আপনি অফিস থেকে দেরি করে ফিরিয়েন, তাহলেই তো হয়। তুমি আমার মাকে চিনো না? আমার মা রিপাকে দিয়ে আমাকে কল করিয়ে বাসায় আনবে, তাও সি সিকনেসের কথা বলে। তুমি আমাদের বাসায় না আসলেই তো হয়। আর ফাইন, আমি ভোর 5টায় ফ্লাইওভার দিয়ে যাব না। ডিল? ওকে ডিল। শান্ত সায়দাবাদ আসতেই আহানা ওকে বলল গাড়ি থামাতে। বাসা কই? জেনে কি করবেন? তোমাকে এভাবে রোডে ছেড়ে দিলে মাকে কি বলবো আমি? তোমার বিশ্বাস নাই কেউ তোমাকে রেপ কিডন্যাপ করতে আসলেও তার সাথে ঝগড়া লাগাই দিবা তুমি, তাও যেন তেন ঝগড়া না, একেবারে মোক্ষম ঝগড়া। বেচারা পড়ে পাগল হয়ে পাবনায় দিকে ছুটবে। কি বললেন? ফাইন, আমার কি? যদি এই ছোটখাটো বস্তির এলাকায় ঢুকতে আপনার কোনো সমস্যা না হয় তো চলুন। আহানা গাড়ি থেকে নেমে হাঁটা ধরেছে। শান্ত গাড়ি থেকে নেমে পেছন পেছন আসতেছে। আহানার আহানা একটা টিনের বাড়ির সামনে এসে থেমে গেল। ওকে যান এখন, আমার বাসা এসে গেছে। কি? আর ইউ সিরিয়াস? এটা তোমাদের বাসা? যতদূর জানি আয়াত আঙ্কেল তো আমাদের মতনই বাড়ি গাড়ি ছিল, তাহলে এখন এটা কি? তুমি কি সত্যি আয়াত আঙ্কেলের মেয়ে? আহানা চোখ বড় করে ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ছিপি খুলে শান্তর মুখে ছুঁড়ে মারল। বোতলের সব পানি শান্ত হাত দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ফাইন, প্রমাণ পেয়েছি। আর প্রমাণ লাগবে না তাই বলে পানিতে ভিজাইলা? তোমাকে তোমাকে আমি। শান্ত এদিক ওদিক তাকাতেই কিছু পেল না। পরে আহানাদের বাসার দরজার দিকে গিয়ে নক করলো কয়েকবার। আহানার মা এসে দরজা খুলে শান্তকে দেখে শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে বললেন, কি চাই? এক মগ পানি। মা, দিবা না বলতেছি। আহানা, তুই কখন এলি? আর উনি কে? আন্টি, আমাকে এক মগ পানি দিন। আহানা আমাকে পানি আহানা আমাকে মানা করে যাচ্ছে। মা কি করবে বুঝে উঠতে না পেরে মগ পানি নিয়ে শান্তর হাতে দিল। আহানা ততক্ষণে একটা নারকেল গাছের পেছনে গিয়ে লুকিয়েছে। শান্ত এগিয়ে এসে গাছের পেছনে গিয়ে আহানার গায়ে পানি সব ঢেলে দিল। তারপর ফিরে আসলো। এ কি করলা বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত নিজের রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আর ভেজাবা আমাকে? অবশ্যই ভেজাবো, বেয়াদব একটা। আহানা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত আহানার মাকে সালাম দিয়ে চলে গেল। আহানা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়েছে। কি রে, এবার তো বল কি হয়েছে? আর ছেলেটা কে? শান্তি আন্টির ছেলে। কোন শান্তি? আরে রিয়াদ আঙ্কেলের ওয়াইফ। মা চোখ বড় করে আর 1 মিনিটও দেরি না করে দরজা খুলে দৌড় দিলেন। আরে আরে, কই যাচ্ছ? মা কিছুটা জোরে গতিতেই শান্তর সামনে গিয়ে দাঁড়ালেন। শান্ত সবেই গাড়িতে ঢুকতে যাচ্ছিল। কি হয়েছে আন্টি? শান্ত, কত বড় হয়ে গেছো তুমি! আমার বিশ্বাস হচ্ছে না আমি আবার তোমাকে দেখতে পাবো, ভাবিনি কখনো। এসব বলতে বলতে আহনার মা কেঁদে দিলেন। শান্ত ওনার 2 হাত মুঠো করে ধরে বলল, কাঁদবেন না প্লিজ, বাট আমি একটা কথা বুঝলাম না, আপনাদের বাড়িঘরের এই হাল কেন? সে অনেক কথা, তোমার মা কেমন আছে সেটা বলো। আর সেদিন তোমার ভাই নাকি বোন হয়েছিল, সে কেমন আছে? আহারে, কতটা দিন দেখি না, কত খুঁজেছি তোমাদের। সে সময়ে তোমাদের একটা সাহায্য আমাদের অনেক দরকার ছিল। কি হয়েছিল প্লিজ বলুন। বাবা আসো, আমাদের এই ছোট্ট বাসায় কিছু মুখে দাও, বলছি তোমাকে সব। শান্ত আহানার মায়ের সাথে ওদের বাড়িতে আসতেছে। আহানা মুড়ি বয়াম নিয়ে বিছানার এক কোনায় বসে হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে। দরজা খুলে শান্ত ভিতরে ঢুকতে আহানা ওকে দেখতে পেয়ে ঠিকঠাক
হয়ে বসে ভ্রু কুঁচকে বলল, আপনি আবার বের হন আমার বাড়ি থেকে। আহানা, এটা কি রকম ব্যবহার? মা, তুমি জানো না, উনি আমাকে ওনার বাসা থেকে বের হয়ে যেতে বলেছে কতবার। চুপ থাক, যা চা বানিয়ে আন। আহানা দাঁতে দাঁত চেপে রাখে গজগজ করতে করতে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে যাচ্ছে। শান্ত চেয়ার টেনে বসতে বসতে বলল, চিনি দিও না। আহানা দাঁত কেলিয়ে চেয়ে থেকে মনে মনে ভাবল, আজ তোরে আমি গুড় দিয়ে চা বানাইয়া খাওয়াবো।